সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমন মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। আমরা একটা দুর্যোগময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই দুর্যোগ মোকাবেলা করার জন্য আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত। বারবার সাবান, হ্যান্ড স্যানিটাইজার বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়াই ভালো। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে মাস্ক পরে অবশ্যই বাসার বাইরে যেতে হবে এবং দূরত্ব বজায় রেখে একে অপরের সাথে চলাফেরা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা আমাদের ক্লাসে চলে যাই। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমন মেমোরিয়াল নওশাদ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থী, আমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছি। কি? সুদ, সুদের বিনিময়ে ঋণ, লাভের হার অনিশ্চিত। তো তোমরা কি এই ছবিগুলো দেখে বুঝতে পারছো যে কি নিয়ে আজকে আমাদের টপিক? আজকে আমাদের পাঠ হচ্ছে শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার, অধ্যায় 7। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা যা বলতে পারবে আসলে সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। শেয়ার সম্পর্কে বলতে পারবে, শেয়ারের শ্রেণী বিভাগ করতে পারবে, বন্ড সম্পর্কে বলতে পারবে, ডিবেঞ্চার সম্পর্কে বলতে পারবে, বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য সম্পর্কে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো। আজকে আমাদের আলোচ্য বিষয়টা অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিখবে। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি আসো আমরা জেনে নিই। শেয়ার, শেয়ারের শ্রেণী বিভাগ, বন্ড, ডিবেঞ্চার, বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। তো এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার কি তার কিছু বেসিক ধারণা আমরা নিয়ে নিই। কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এসব অর্থায়নের হাতিয়ার বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের উৎস হিসেবে বিবেচিত হয়। তার কিছু ছবি আমরা নিচে দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, বলো তো কি? হ্যাঁ, ঠিক বলেছ, এটা হচ্ছে শেয়ার বাজার। তো শেয়ার বাজারটা কি আসো আমরা জেনে নিই। শেয়ার বাজারটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগ, অর্থাৎ মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগগুলোকেই আমরা কি বলছি? শেয়ার বাজার। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকে একত্রিত করে একটা বড় ধরনের অ্যামাউন্ট তৈরি হয়, সেটাকে আমরা কি বলছি? শেয়ার। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা বলবো শেয়ার। তো দেখো, শেয়ারকে ভাঙলে কি কি আমরা পাচ্ছি? মূলধনের ক্ষুদ্র অংশ, শেয়ার হোল্ডাররা মালিক, কোম্পানির মালিক, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ, বিনিয়োগের হাতিয়ার, সকল কিছু মিলিয়ে কি তৈরি হচ্ছে? শেয়ার তৈরি হচ্ছে। শেয়ার দুই প্রকার দেখা যাচ্ছে, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেয়ারের কিছু বৈশিষ্ট্য জেনে নিই আসো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি সাধারণ শেয়ারের মালিকানা থাকে, অগ্রাধিকার শেয়ারের মালিকানা থাকে না। এটা নিয়ন্ত্রণ করা যায়, এটা রূপান্তরযোগ্য, এটা হস্তান্তরযোগ্য। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো, বুঝতে পেরেছি যে সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যগুলো কি কি? সাধারণ শেয়ারের মালিক থাকে, নিয়ন্ত্রণ করা সম্ভব, হস্তান্তরযোগ্য। অগ্রাধিকার শেয়ারের মালিকানা থাকে না, রূপান্তরযোগ্য। সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের আরো কিছু সুবিধা অসুবিধাগুলো বা সুবিধাগুলো আমরা জেনে নিই। দেখো, সাধারণ শেয়ার অধিক আয়, সীমাবদ্ধতায় তারল্য সৃষ্টি করে, অর্থাৎ তাৎক্ষণিক লেনদেন যেটা সংঘটিত হয় সেটাকে আমরা বলছি তারল্য সৃষ্টি করা, অর্থাৎ আদান প্রদান। অগ্রাধিকার শেয়ারের কিছু সুবিধা দেখে নিই। নির্দিষ্ট আয়, সম্পদের অধিকার, মুনাফার অধিকার। এরপরে আমরা আসি সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের অসুবিধাগুলো। তাহলে অসুবিধাগুলো কি আসলে আমরা দেখি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শেয়ারে
অসুবিধা হচ্ছে কি এটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকি আছে যে মুনাফা বন্টনের অধিকার আছে সাধারণ শেয়ারে। অগ্রাধিকার শেয়ারে কি ভোটাধিকার আছে, অর্থাৎ ভোট দিয়ে নির্বাচন করা হবে যে শেয়ারটা কার হবে, এবং সীমিত আয় হয়, এই শেয়ার থেকে আয়ের পরিমাণ কতটুকু সীমিত আকারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি বন্ড কি। যে দলিল বা চুক্তিপত্রের মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের থেকে ঋণ মূলধন সংস্থান করে তাকে বন্ড বলে, অর্থাৎ মূলধন সংগ্রহ করে যোগান দেয় সেইটাকে আমরা কি বলছি বন্ড। যে দলিল বা চুক্তিপত্র ব্যবহার করে কোম্পানি, তার মানে কি আমরা শেয়ার বলো, বন্ড বলো বা ডিবেঞ্চার বলো, এটা আমরা সচক্ষে দেখতে পাই না, এটা একটা চুক্তিপত্রের মাধ্যমে বা চুক্তিপত্র দ্বারা সীমাবদ্ধ। তো এই চুক্তিপত্রটা কি হয় কাগজে হয়, অর্থাৎ এই কাগজটাই আমার মূলধন, কাগজটা ভেঙে আমি সুদ নিচ্ছি বা লেনদেন করছি। তার কিছু ছবি, বন্ডের আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, তোমরা ছবিগুলো খেয়াল করবে। এরপরে আমরা আসি বন্ডের কিছু বৈশিষ্ট্য। আসো বন্ডের কিছু বৈশিষ্ট্য জেনে নিই। জামানত, তারিখ, ঋণদাতা, রূপান্তরযোগ্য। তো জামানতটা কি? বন্ডের বিপরীতে কোম্পানির স্থায়ী সম্পত্তি বা দলিলপত্রাদি জমা রাখতে হয়। তাহলে বন্ড আমাকে নিতে গেলে কি করতে হয়? জামানত হিসেবে আমার দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদগুলো বা সম্পত্তিগুলো কি করতে হয়? কোম্পানির কাছে জমা রাখতে হয়। এরপরে বলছে তারিখ, নির্দিষ্ট পরিপক্কতার তারিখে বিনিয়োগকারী বন্ডে উল্লেখিত লিখিত মূল্য ফেরত পায়, অর্থাৎ বন্ডের একটা মেয়াদ থাকে, সেই মেয়াদটা পরিপক্ক অর্থাৎ মেয়াদটা শেষ হওয়ার পরে যে লিখিত মূল্য থাকে, যে টাকাটা আমি বন্ডটা কিনেছিলাম সেই টাকাটা আমরা ফেরত পাই। ঋণদাতা, বন্ড মালিকরা কোম্পানির ঋণদাতা, ফলে এদের ভোটাধিকার থাকে না, অর্থাৎ যারা বন্ড কেনে তারা কি হয়, বন্ডের মালিক যারা থাকে তাদের নিজস্ব ভোট দেওয়ার কোনো অধিকার থাকে না। রূপান্তরযোগ্য, বন্ড মালিকরা শর্ত অনুসারে ধারণকৃত বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে। তাহলে বন্ড মালিকরা শর্ত অনুসারে ধারণকৃত বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর করতে পারে তাদের ইচ্ছা অনুযায়ী। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা বন্ডের কিছু সুবিধা অসুবিধাগুলো জেনে নিই। বন্ডের কিছু সুবিধাগুলো হচ্ছে কি, সুদের হার থাকে, একটা নির্দিষ্ট হারে সুদ প্রদান করে, ঝুঁকি কম, বন্ডে ঝুঁকির পরিমাণটা একদমই থাকে না, মুনাফা এবং সম্পদের উপরে অধিকার থাকে। এর অসুবিধাগুলো কি, কম আয় হার, অর্থাৎ সুদ যেটা আমি পাবো সেটা একদম সীমিত আকারে হয়, এটা নিয়ন্ত্রণ করাটা একটু কষ্টদায়ক। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি ডিবেঞ্চার। ডিবেঞ্চার হচ্ছে সাধারণত বড় স্বনামধন্য কোম্পানি কর্তৃক ইস্যুকৃত জামানত বিহীন বিনিয়োগ হাতিয়ার, যার মাধ্যমে কোম্পানি বিনিয়োগকারীদের কাছ থেকে ঋণ মূলধন সংস্থা করে, অর্থাৎ এটাও একটা শেয়ার, কিন্তু সুবিধা কি এখানে স্বনামধন্য, অর্থাৎ বড় বড় কোম্পানির শেয়ার বিক্রি করে এবং সেখানে ওই শেয়ারটা কিনতে গেলে বা সেখানে বিনিয়োগ করতে গেলে ওই কোম্পানির কাছে কোনো কিছু জামানত রাখতে হয় না, এটাই সুবিধা। এই জিনিসটাকে আমরা কি বলছি? ডিবেঞ্চার। ডিবেঞ্চারের কিছু সুবিধা অসুবিধাগুলো আমরা জেনে নেই। দেখো, সুবিধা, নিয়মিত আয়, নির্দিষ্ট সময়, অর্থাৎ নিয়মিত আয় হচ্ছে সুদটা আমি পাচ্ছি, বাড়ছে, দিন দিন বাড়ছে ডিবেঞ্চারের সুদের পরিমাণ বা লভ্যাংশের পরিমাণ। আর নির্দিষ্ট একটা সময় থাকে, মেয়াদ থাকে, যে মেয়াদ পর্যন্ত আমি ওই বন্ড বা ওই ডিবেঞ্চারটা চালাইতে পারবো, তারপরে আবার রিনিউ করতে হবে অথবা নতুন করে আবার কিনতে হবে। এরপরে অসুবিধা, জামানতহীনতা, নিয়ন্ত্রণ, জামানত না রাখার কারণেও হয়তো কিছু কিছু সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যাগুলো মোকাবেলা করতে হবে এবং এটা নিয়ন্ত্রণ করতে হবে। মুনাফা ও সম্পদের অধিকার, বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে পার্থক্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বন্ড ও ডিবেঞ্চারের মধ্যে কিছু পার্থক্য আমরা জেনে নিই। কি, বন্ড জামানত যুক্ত, ডিবেঞ্চার জামানত মুক্ত। সর্বপ্রথম পরিশোধ, অর্থাৎ বন্ড পরিশোধ খুব দ্রুত পরিশোধ করতে হয় এর মধ্যে। বন্ডের পর পরিশোধ, অর্থাৎ এইটা পরিশোধ করার পরে আমাকে ডিবেঞ্চার পরিশোধ করতে হবে।
স্টেপ বাই স্টেপ যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রায় ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আজকে যে পার্ট বা যে পড়াগুলো পড়লাম বা পাঠগুলো পড়লাম, অবশ্যই সেগুলো তোমরা বুঝতে পেরেছো, মানে আমি হয়তো তোমাদেরকে বুঝাইতে পেরেছি। তো আসো প্রিয় শিক্ষার্থীরা, যে পাঠগুলো আমরা পড়েছি তার ভিত্তিতে আমরা কিছু প্রশ্ন জেনে নেই। বন্ড কি, ডিবেঞ্চার কি, বন্ডের সুবিধা অসুবিধাগুলো কি কি, ডিবেঞ্চারের সুবিধা অসুবিধাগুলো কি কি, শেয়ার কি। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন আমাদের এই অধ্যায়ের উপরে টপলেস নেওয়া হবে। উক্ত অংশ ভাষায় সঠিকভাবে চর্চা করবে বা উক্ত অধ্যায় ভাষায় যথাযথভাবে পড়বে। আগামী দিনের পড়াটি অবশ্যই তোমরা তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেবে। তো আগামী ক্লাস দেখার প্রত্যাশায় আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।